হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমরা যে লুসেন্ট সিরিজটা শুরু করেছিলাম সেটার হিট চ্যাপ্টারটা পড়ছিলাম এবং হিটের পার্ট 4 আজকে আমরা আলোচনা করব। অলরেডি পার্ট 3 পর্যন্ত আমরা আলোচনা করে ফেলেছি। তো চলো শুরু করা যাক। প্রথমেই কি বলছে? প্রথমেই বলছে চেঞ্জ অফ স্টেট। মানে কি? মানে হচ্ছে রাজ্যের পরিবর্তন, তাই তো? এখানে রাজ্য না, স্টেট মানে এখানে অবস্থা বলে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? অবস্থার পরিবর্তন। ঠিক আছে, এই অবস্থা মানে কি? এই অবস্থা মানে অ্যাকচুয়ালি পদার্থের অবস্থার কথা বলছে। তো দেখো প্রথমে কি বলছে? বলছে এনি মেটেরিয়াল ক্যান বি রিমেন ইন এনি অফ ইটস থ্রি স্টেটস। ঠিক আছে, যে কোনো মেটেরিয়াল বা পদার্থ কি তিনটে অবস্থায় থাকতে পারে। কি কি? একটা হচ্ছে সলিড, লিকুইড, গ্যাস। এটা এটা তো আর পড়ার কিছু নেই বা মুখস্থ করারও কিছু নেই। ছোটবেলা থেকে তোমরা জানো যে আমাদের তিনটে মানে পদার্থ আর কি তিন রকম অবস্থায় থাকতে পারে। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল এবং একটা হচ্ছে গ্যাস। ঠিক আছে, এইবার কি বলছে? বলছে টু চেঞ্জ দ্য সাবস্টেন্স। ঠিক আছে, এই বস্তুর মানে পরিবর্তন ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট। এই যে বস্তুর অবস্থার পরিবর্তন একটা অবস্থা থেকে আর একটা অবস্থা, অর্থাৎ কি সলিড থেকে লিকুইড হতে পারে, লিকুইড থেকে গ্যাস হতে পারে। এই যে অবস্থার পরিবর্তন এটাকেই কি বলছে? ইট ইজ কল্ড চেঞ্জ অফ স্টেট। ঠিক আছে, এটাকেই বলছে অবস্থার পরিবর্তন। তাহলে মোটামুটি আমরা কি জানলাম? চেঞ্জ অফ স্টেটের ডেফিনেশন বা সংজ্ঞা। এখানে কি বলছে? বলছে ফর দিস আইদার সাবস্টেন্স ইজ হিটেড। ঠিক আছে, এই অবস্থার পরিবর্তন করতে গিয়ে ফর দিস, ঠিক আছে, কি করা হয়? সাবস্টেন্স বা বস্তুকে কি করা হয়? গরম করা হয় বা তাপ দেওয়া হয়। ঠিক আছে, অর কি হিট ইজ এক্সট্রাক্টেড। ঠিক আছে, গরম কি বা তাপ কি তাপ ওখান থেকে বের করে নেওয়া হয়। ঠিক আছে, আর কি বলছে? চেঞ্জ অফ স্টেট টেক প্লেস অ্যাট এ ফিক্সড টেম্পারেচার। একটা নির্দিষ্ট তাপমাত্রা বা উষ্ণতার পরেই কিন্তু এই অবস্থার পরিবর্তনটা হয়। এখানে একটা পুরোপুরি একটা ছক করে দিয়েছে। দেখো এটা একটা সলিড বলে দিয়েছে। ঠিক আছে, তো সলিড আমি ধরে নিলাম এটা এক টুকরো বরফ। এবার সলিডটাকে তুমি গরম করছো। সলিডটাকে গরম করার অর্থ কি? সেটাকে তুমি মেল্টিং করছো, তাই না? সলিড গরম করলি, বরফটাকে গরম করলি কি হবে? সে গলে যাবে। মেল্টিং করা মানে কি? গলে যাওয়া। এটাকেই সায়েন্টিফিক ভাষায় ল্যাটেন্ট হিটের যখন আমি পড়াবো তখন দেখবে এই মেল্টিং আর ফিউশন দুটো পার্থক্য তখন বুঝতে পারবে। মোটামুটি এখন সেম ধরে এগো। তাহলে কি হচ্ছে? একটা বরফের টুকরো যেটাকে তুমি গরম করছো, গরম করলে কি হচ্ছে? সেটা মেল্টিং বা ফিউশন হয়ে গিয়ে কি হচ্ছে? সেটা হচ্ছে প্রথমে জল হয়ে যাচ্ছে বা লিকুইড হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, এখানে লিকুইড হয়ে যাচ্ছে, আমি লিকুইড এঁকে নিলাম। তারপর ওটাকে তুমি আরো গরম করছো, সেটাকে তোমরা বলছে ভেপারাইজেশন। ভেপারাইজেশন দুই ভাবে হয়, আমি যখন ডিটেলে পড়াবো তখন বলবো। একটা হচ্ছে এভাপোরেশন আর একটা হচ্ছে বয়েলিং। যাই হোক, সেটা তখন কি হয়ে যায়? সেটা ভেপার হয়ে যায়। ভেপারাইজেশন হয়ে গেছে মানে ভেপার হয়ে গেছে। মানে বরফ নিয়েছো, প্রথমে গরম করেছো, হয়ে গেছে মেল্টিং, সেটা লিকুইড হয়ে গেছে। ফের লিকুইডটাকে গরম করেছো, ভেপারাইজেশন হয়ে গেছে ভেপার। ঠিক আছে, এবার উল্টো দিকে চলে এসো। এই যে ভেপারটা, এটা থেকে এবার তুমি টেম্পারেচার টেনে বের করে নাও, এক্সট্র্যাক্ট করে নাও। তখন কি হবে? ও লিকুইড হয়ে যাবে। ঠিক আছে, এবার ওই লিকুইড হয়ে গেলে ওখান থেকে এবার টেম্পারেচারটা এক্সট্র্যাক্ট করে নাও, মানে সোজা কথা তাপমাত্রা কমাতে থাকো, ফ্রিজের ভেতর ডুবিয়ে দাও। তাহলে কি হয়ে যায়? ওটাকেই ফ্রিজিং বলে। তাহলে আবার ওটাকে বরফে চলে আসবে, সলিড হয়ে যাবে। বোঝা গেল? মানে কি করলাম? আমি প্রথমে সলিড নিলাম, একটা বরফের টুকরো, গরম করলাম, জলে নিয়ে গেলাম, ফের গরম করলাম, বাষ্প করে দিলাম, ফের বাষ্পটাকে ধরলাম, ধরে একটু টেম্পারেচার কমিয়ে দিলাম, দেখলাম জল হয়ে গেল, আরো একদম টেম্পারেচার কমিয়ে দিচ্ছি, মানে বেসিক্যালি আমি ফ্রিজ কিংবা কোথাও একটা ঢুকিয়ে দিচ্ছি, সলিড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল পুরো ছক। এরপরেও আর একটা জিনিস আছে, এখান থেকে ডিরেক্ট এখানে জাম্প করার একটা ব্যাপার আছে। ঠিক আছে, এখান থেকে ডিরেক্ট এখানে একটা জাম্প করার ব্যাপার আছে, যেটাকে কি বলে? যেটাকে বলে সাবলিমেশন। ঠিক আছে, মানে সলিড জিনিস ডিরেক্ট গরম করে দেবো, ডিরেক্ট ভেপার হয়ে যাবে, ও মাঝখানে জল হবেই না। এটাকে কি বলে? এটাকে বলে সাবলিমেশন। এটা কোথায় দেখতে পাওয়া যায়? কর্পূর, ন্যাপথলিন। এরা কোনোদিন জল হয় না, লিকুইড হয় না, ডিরেক্ট এরা উড়ে যায়। বোঝা গেল? আবার কি রিটার্নটা যদি করো তুমি, ভেপার থেকে যদি ডিরেক্ট সলিডে নিয়ে চলে আসো, মানে ওদেরকে যদি ধরে নাও ডিরেক্ট সলিড হয়ে যাবে, ওরা লিকুইড পজিশনে আসেই না। এটাকে ওই হোরফ্রস্ট বলে। ঠিক আছে, তাহলে পুরো ছক শেষ। চলো এবার এই একটা একটা জিনিসকে আমরা এক্সপ্লেন করি। প্রথমেই কি আসছে? প্রথমেই আসছে ফিউশন। ঠিক আছে, আমি বললাম মেল্টিং হচ্ছে খুব নর্মাল জিনিস, গরম করলে সেটা হচ্ছে তরলে পরিণত হলো, এটা মেল্টিং, গলে যায়। কিন্তু এটাই যখন আমি সায়েন্টিফিক ভাষায় ব্যবহার করব তখন ওই মেল্টিং এর জায়গায় আমি ফিউশনও ব্যবহার করব। ঠিক আছে, বেসিক্যালি এটা ল্যাটেন্ট হিট বা হচ্ছে তোমার লিন তাপের ক্ষেত্রে এটা আরো ভালোভাবে ইউজ হয়, আমি একটু পরে আসি। আপাতত এইটা শুধু মাথায় রাখো, মেল্টিং আর ফিউশন মোটামুটি একই জিনিস। একটা হচ্ছে সায়েন্টিফিক ভাবে যখন ইউজ করব, ঠিক আছে, তখন আমি ফিউশন বলবো। তাই এখানে কি বলছে? ফিউশন কি বলছে? দ্য প্রসেস বাই হুইচ আ সাবস্টেন্স ইজ চেঞ্জড ফ্রম সলিড স্টেট টু লিকুইড স্টেট ইজ কল্ড ফিউশন। মানে কি? মানে সেই পদ্ধতিটা
যেটার মাধ্যমে কি হচ্ছে, বস্তু চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। কোথা থেকে? বলছে সলিড স্টেট থেকে, মানে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হচ্ছে যে পদ্ধতিতে, সেটাকেই কি বলছে, সেটাকেই বলছে হচ্ছে ফিউশন, যার বাংলা আমরা গলনও বলতে পারি। নেক্সট কি, নেক্সট বলছে ফিউশন টেক প্লেস অ্যাট এ ফিক্সড টেম্পারেচার। এই যে ফিউশন বা এই যে গলনটা একটা নির্দিষ্ট টেম্পারেচারেই হবে, সেই টেম্পারেচারটাকে কি বলছে, গলনাঙ্ক। বোঝা গেল? বা মেল্টিং পয়েন্ট, যেটাকে আমরা এখানে এমপি দিয়ে ডিনোট করব। নেক্সট কি, নেক্সট হচ্ছে ফ্রিজিং। ফ্রিজিং মানে কি, বলছে দ্য প্রসেস বাই হুইচ আ সাবস্টেন্স ইজ চেঞ্জড ফ্রম লিকুইড স্টেট টু সলিড স্টেট ইজ কল্ড ফ্রিজিং। মানে কি, মানে হচ্ছে সেই পদ্ধতিটায় যেখানে বস্তু কি হচ্ছে, বস্তু পরিবর্তন হয়ে যাচ্ছে তার লিকুইড বা তরল অবস্থা থেকে কঠিন অবস্থায়, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা ফ্রিজিং বলি। তারপরে কি বলছে, ফ্রিজিং টেক্স অ্যাট এ ফিক্সড টেম্পারেচার। এই ফ্রিজিংটা একটা নির্দিষ্ট টেম্পারেচারেই হয়, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ফ্রিজিং পয়েন্ট। সেটাকেই আমরা ফ্রিজিং পয়েন্ট বলবো, বা বাংলায় হিমাঙ্ক বলবো। এফ ডট পি দিয়ে আমরা ডিনোট করবো জিনিসটাকে। ঠিক আছে, এইবার এখানে একটা বলেছে মেল্টিং পয়েন্ট ইকুয়াল টু ফ্রিজিং পয়েন্ট। এইটা আমাকে একটু বোঝাতে হবে। গলনাঙ্ক এবং হিমাঙ্ক এক কি করে হতে পারে? দেখো এখানে একটা, তার জন্য আমি একটা ছবি এনেছি। ধরো এটা একটা আইস, ঠিক আছে, আইসের টুকরো, একটা বরফের টুকরো, -3 ডিগ্রি টেম্পারেচার আছে তোমার ঘর। ঠিক আছে, তুমি একটা জায়গায় রেখেছো, মানে ধরো তুমি পাহাড়ে আছো, -3 ডিগ্রি টেম্পারেচার আছে। ঠিক আছে, সেখানে তুমি হচ্ছে একটা আইসের টুকরো নিয়েছো, সেটাকে এবার একটা তাওয়ায় ফেলে গরম করছো। প্রথমে কি হলো, গরম হতে হতে -2 ডিগ্রি হবে, মানে আস্তে আস্তে বাড়বে, তারপর -1 ডিগ্রি হবে, বাড়লো। যেই 0 ডিগ্রি হলো, বরফটা এবার গলতে শুরু করবে না? দেখো, তারপরে 1-এ গেল, সেটা পুরো লিকুইড, 2-তে লিকুইড, এই করে করে 100 পর্যন্ত পুরো লিকুইড থাকবে না? আমি বোঝাতে পারছি জিনিসটা কি হচ্ছে? তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এই -1, এই যেই 0-তে গিয়ে টাচ করলে তুমি, তখনই কিন্তু ও পুরো ব্যাপারটা ওর গলতে শুরু করলো। তাহলে এইটাই তো সেই মেল্টিং পয়েন্ট, যেখানে ও গলতে শুরু করলো। সেটাই তো বললো আগে, যে পড়া তো কি বললো আগের এটাই, ডেফিনেশনটা দেখো না, ফিউশনে, এই তোমার, হ্যাঁ ফিউশনে কি বললো, ফিউশনে বলছে যে তাপমাত্রাটায়, ঠিক আছে, কঠিন পদার্থ গলতে শুরু করে তাকেই তো ফিউশন বলে। আর যে তাপমাত্রা অরিজিনাল হয় সেটা কি হচ্ছে তোমার গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট বলে আমি এক্ষুনি পড়ালাম। তাহলে মেল্টিং পয়েন্ট 0 ডিগ্রি টেম্পারেচার হলো না? এইবার ধরো সেই গরম জলটা নিয়ে নিলে, নিয়ে কি করলে, ফ্রিজে ঢুকিয়ে দিলে, তার টেম্পারেচার কমছে, কমতে 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 দেখবে তোমরা যখন ফ্রিজে গরম জল, মানে ফ্রিজে যে কোনো জল ঢুকাও, তখন দেখবে হঠাৎ করে সে বরফ হয়ে যায় না, হট করে বরফ হয়ে যায় না, টাইম নেয়। কেন টাইম নেয়? টেম্পারেচারটা আস্তে আস্তে কমছে। 3 এসে গেছে, এখনো বরফ হয়নি। 2 এসে গেছে, এখনো বরফ হয়নি। 1 এসে গেছে, এখনো বরফ হয়নি। ঠিক আছে, এই করতে 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 যখন 0-তে টাচ করলো, তখনই ও জমতে শুরু করবে। তাহলে এটাই ফ্রিজিং পয়েন্ট না ডেফিনেশন অনুযায়ী? তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এই 0টাই মেল্টিং পয়েন্ট হয়ে গেল বরফের ক্ষেত্রে, 0টাই ফ্রিজিং পয়েন্ট হয়ে গেল। সুতরাং এই যে কথাটা বলেছে, ভুল তো বলেনি। মেল্টিং পয়েন্ট ইকুয়াল টু ফ্রিজিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট ইকুয়াল টু ফ্রিজিং পয়েন্ট, কথাটা ভুল তো বলেনি। এইবারে তোমাদের আরেকটা জিনিস আমি এখন বলে দিই, যেটা একটু পরে গিয়ে কাজে লাগবে। দেখো এই ছবিটা ভালো করে দেখো, ছবিটা কি বলছে দেখো। ধরো এইটা একটা জল, হ্যাঁ, এটা একটা জল, দেখো 0 ডিগ্রি টেম্পারেচার। আমি এটা ভালো করে এঁকে দিচ্ছি জিনিসটা। ধরো এটা একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে পুরো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে। এখানে তুমি 0 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারে একটা এরকম বোতলে জলও পাবে, মানে লিকুইড অবস্থাতেও পাবে, আবার একটা এরকম বরফ থাকলে সে বরফটাও পাবে। কিন্তু কথা হচ্ছে, এটা তো 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে একজন বরফ আর একজন জল কেন আছে? তার কারণ, যে জল অবস্থায় আছে সে একটু হলেও গরম আছে। তুমি বলবে এটা কি ধরনের গরম, বলেই তো দিচ্ছেন যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে আবার গরম কি ঠান্ডা কি দুজনই একই আছে? না, এ একটু বেশি আছে, এর মধ্যে একটুখানি হিট বেশি আছে। ঠিক আছে, যেটাকে ল্যাটেন্ট হিট বলে, ল্যাটেন্ট হিট বা লিন তাপ। 80 ক্যালোরি লিন তাপ এর মধ্যে বেশি থাকে, বরফের মধ্যে 80 ক্যালোরি লিন তাপ কম থাকে। তাই জন্যই 0-তে একজন বরফ আর একজন জল। জল কে যার হচ্ছে 80 ক্যালোরি লিন তাপ যার মধ্যে বেশি আছে, ধরে নাও এটা 1 গ্রাম বরফ, আর এটা হচ্ছে তোমার 1 গ্রাম জল, আমি ধরে নিলাম। এই বরফটা একটু ঠান্ডা ওর থেকে, কেন না 80 ক্যালোরি লিন তাপ ওর মধ্যে কম আছে, আর জলের মধ্যে লিন তাপ একটু বেশি আছে। আমি বোঝাতে পারছি? এই লিন তাপ জিনিসটা কি আমি দিতে বলে কি গুপ্ত তাপ। গুপ্ত তাপ মানে কি, যে তাপটা লুকিয়ে আছে ওর মধ্যে, তুমি বুঝতে পারছো না।
তুমি দেখতে পাচ্ছ টেম্পারেচার 0, কিন্তু বরফের মধ্যে কি আছে? বরফের মধ্যে 80 ক্যালোরি লিনতাপ কম আছে, জলের মধ্যে 80 ক্যালোরি লিনতাপ বেশি আছে, ওই জন্যই বরফ থেকে জল হয়ে গেছে। আমি বোঝাতে পারলাম? যাই হোক, ওটা নিয়ে আমি একটু পরেই আসবো। নেক্সট কি? নেক্সট হচ্ছে চাপের সাথে গলনাঙ্কের সম্পর্ক। এটা খুব পরীক্ষায় আসে। কেন না? দেখো, আমি বাংলায় লিখে দিয়েছি, তারপরে আমি ইংরেজিতে পড়িয়ে দেবো, দেখবে জিনিসটা খুব সহজ হবে। কি বলছে? বলছে চাপ বাড়ালে পদার্থের গলনাঙ্ক কি হয়। ধরো কোনো পদার্থ, ধরো বরফটাকে চেপে ধরলে, এর গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট বেড়ে যাবে না কমবে? কথা হচ্ছে মেল্টিং পয়েন্ট দুই ভাবে কাজ করে, দুই হয়। তোমাকে যদি প্রশ্ন করে চাপ বাড়ালে পদার্থের গলনাঙ্ক কি হয়, বাড়ে না কমে, তুমি বলবে বাড়তেও পারে কমতেও পারে। বলে এটা কি ধরনের? হ্যাঁ, তার কারণ হচ্ছে, বলছে যে সমস্ত বস্তু গলনে কমে যায় তাদের গলনাঙ্ক কমে। গলনে কমে যায় মানে, গলনে কমে যায় মানে ধরো বরফ, বরফ তুমি জানো, বরফ যখন বরফ থেকে জল হয়ে যায় মানে গলে যায় যখন, তখন বরফ আয়তনে কমে যায়, তাহলে ওর গলনাঙ্ক কমবে। আর যে সমস্ত বস্তু গলনে বেড়ে যায়, যেমন ওয়্যাক্স, মোম, গলনে যারা বেড়ে যায় মানে গলে গেলে বেড়ে যায় সাইজে, তাদের গলনাঙ্ক বাড়ে। মানে কি, যারা কমে যায় তারা কমে, যারা বেড়ে যায় তারা বাড়ে। সব থেকে ট্রিক হচ্ছে এইটাই। তাহলে যদি বলে চাপ বাড়ালে পদার্থের গলনাঙ্ক কি হয়, তুমি বলবে যারা কমে যায় তাদের কমে, যারা বেড়ে যায় তাদের বাড়ে। ব্যাস, এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে খেলা শেষ। ঠিক আছে, এইবার দেখো এখানে কি বলছে। বলছে মেল্টিং পয়েন্ট অফ সাবস্টেন্স, ঠিক আছে, গলনাঙ্ক, কার গলনাঙ্ক? পদার্থের গলনাঙ্ক চেঞ্জেস উইথ দ্য চেঞ্জ ইন প্রেসার। ঠিক আছে, কি হয়? পরিবর্তন হয়। গলনাঙ্ক পরিবর্তন হয় কিসের সাথে সাথে পরিবর্তন হয়? প্রেসার বা চাপের সাথে সাথে পরিবর্তন হয়। কি বলছে? মেল্টিং পয়েন্ট অফ সাবস্টেন্স হুইচ কন্ট্রাক্ট ইন দ্য প্রসেস অফ ফিউশন অ্যাজ আইস, যেমন আইস। কি বলছে? যে সমস্ত পদার্থ যারা কি হচ্ছে, যারা হচ্ছে গলনের সাথে সাথে, ফিউশনের সাথে সাথে কি হচ্ছে, কন্ট্রাক্ট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, তাদের অবস্থা কি হয়? তারা ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন প্রেসার। তারা কি হয়? তাদের গলনাঙ্ক কি হয়? গলনাঙ্ক হচ্ছে ডিক্রিজ করে যায়। কখন? ইনক্রিজ উইথ দ্য প্রেসার। ঠিক আছে, যখন প্রেসার বাড়ানো হয় তখন তাদের গলনাঙ্ক ডিক্রিজ করে যায়। ঠিক আছে, আমি যেটা একদম পাতি ভাষায় বাংলায় বলে দিয়েছি। আর ঠিক তার উল্টোটা, মেল্টিং পয়েন্ট অফ সাবস্টেন্স হুইচ এক্সপ্যান্ড, ঠিক আছে, ইন দ্য প্রসেস অফ ফিউশন লাইক ওয়্যাক্স ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার। মানে কি বলছে? মেল্টিং পয়েন্ট যাদের কি হয়, যাদের হচ্ছে গলনের ফলে যারা এক্সপ্যান্ড করে, বেড়ে যায়, তাদের মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক কি হচ্ছে? ইনক্রিজ হয়ে যাচ্ছে উইথ ইনক্রিজ অফ প্রেসার। ঠিক আছে, তাদের হচ্ছে প্রেসার বাড়ালে তাদের মেল্টিং পয়েন্ট ইনক্রিজ হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ওয়্যাক্স বা মোম। মানে সোজা কথা, আমি আগে যেটা বললাম, যারা কমে যায় তাদের কমে যায়, যারা বেড়ে যায় তাদের বেড়ে যায়। ব্যাস, এইটুকু মনে রাখলেই হয়ে যাবে। এইবার এখানে তোমাদের একটা জিনিস দেয়নি, যেটা আছে সেটা কি? সেটাকে কি বলে? সেটাকে বলে পুনঃশীলী ভবন। পুনঃশীলী ভবন মানে কি? ধরো তুমি পাহাড়ে ঘুরতে গেছো, ঠিক আছে, এইবারে পাহাড়ে ঘুরতে গেছো, সেখানে কি দেখছো? সেখানে হচ্ছে তোমার -2 ডিগ্রি মানে একদম মানে টেম্পারেচার -2 ডিগ্রি সেলসিয়াস হতেই পারে। ঠিক আছে, এবার তুমি ভালো রকম জানো যে বরফ কিন্তু মোটামুটি ধরে নাও -5 ডিগ্রি, -4 ডিগ্রি, -3 ডিগ্রি, -2 ডিগ্রি, -1 ডিগ্রি, মোটামুটি 0 ডিগ্রি থেকে বরফ গলা শুরু হবে, তারপর 1-2তে তো গলতে শুরুই করে দেবে, জল হয়ে যাবে, তাই না? 0তেই কিন্তু বরফ মোটামুটি এদিক থেকে এদিকে গেলে গলা শুরু হয়ে যায় এখানে। এটাই মেল্টিং পয়েন্ট, আমি আগেই বললাম। এইবারে খেয়াল করো, ধরো তুমি ঘুরতে গেছো, সেখানে -2 ডিগ্রি টেম্পারেচার, সেখানে চারিদিকে বরফ পড়ে আছে, তুমি দুটো বরফ এরকম ভাবে দু হাতে তুললে, দুটো বরফের টুকরো নিয়ে এরকম একসাথে এরকম ভাবে চেপে দিলে, কি হবে বলতো? এই যে বরফের টুকরো এপারে আছে একটা, আর এপারে একটা বরফের টুকরো আছে, তাদের এই যে মাঝখানটায় কি হলো? প্রেসার বাড়ালে না তুমি? এবার বরফ কি হয়? বরফ গলে গেলে কমে যায়, তাহলে বরফের মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক কি হবে? 0 থেকে কমে যাবে, কমে গিয়ে ধরো -5 হয়ে গেল। আমি বুঝতে পারছি না? 0তে তো বরফ গলতে শুরু করে, 0 হচ্ছে বরফের মেল্টিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তুমি কি করলে? তুমি যেই প্রেসার ক্রিয়েট করলে, বরফ কি হচ্ছে? বরফ গলে গেলে কমে যায়। আমি কি বলেছিলাম? যারা কমে যায় তাদের গলনাঙ্ক কি হয়? প্রেসার বাড়ালে আরো কমে যায়। তাহলে প্রেসার তুমি বাড়িয়েছো, তাহলে গলনাঙ্ক 0 থেকে কমে -5-এ চলে এলো, ধরে নাও -5-এ চলে এলো। তার মানে -5 ডিগ্রি টেম্পারেচারেই ও কিন্তু গলতে শুরু করবে এবারে, যেটা কিন্তু 0তে গলতে শুরু করছিল। তাহলে মাঝখানটা কি হলো? পুরো জল হয়ে যাবে না? ও তো গলে যাবে, তো -5-এও গলে যাবে। আমি বোঝাতে পারলাম? তাহলে এই জায়গাটা মাঝখানটা পুরো জল হয়ে গেল। এইবার তুমি কি করলে? তুমি হাতটা এবার সরিয়ে নিলে, মানে হাতটা সরিয়ে নিলে বলতে একটা হাত সরিয়ে নিলে।
এবার এই মাঝখান থেকে প্রেসারটা চলে গেল, যেই প্রেসার চলে গেল তখন কি হবে, গলনাঙ্ক আবার আগের জায়গায় চলে আসবে, মানে 0°C। এবার ভালো করে খেয়াল করো, পুরো এলাকায় আমি কি বলেছিলাম, -2° টেম্পারেচার, আর বরফের গলনাঙ্ক এখন কতই চলে এসছে, 0তে চলে এসছে। মানে বেসিক্যালি কি হচ্ছে, বেসিক্যালি এই মাঝের জায়গাটা যেটা জল হয়ে গেছে সেটা ফট করে আবার বরফ হয়ে যাবে। তার মানে কি, দুটো টুকরো থেকে এখন একটা টুকরো হয়ে যাবে। ওই জন্যই দেখবে আইসক্রিম থেকে শুরু করে যে কোনো জিনিস, ফ্রিজের দুটো কিউব নেবে বা ফ্রিজ থেকে দুটো বরফের টুকরো নেবে, নিয়ে দেখবে এরকম জোরে একটু চেপে ধরে থাকবে, তারপর দেখবে দুটো একটা হয়ে গেছে। তার কারণ কি, যখন তুমি চাপছো মাঝখানে গলনাঙ্ক কমে যাচ্ছে, গলনাঙ্ক কমে গেলে ওটা জল হয়ে যাচ্ছে। আবার যখন তুমি হাত থেকে মানে ব্যাপারটা সরিয়ে নিচ্ছ, হাতটা প্রেসারটা যখন রিলিজ করে দিচ্ছ, তখন কি হচ্ছে, তখন আগের গলনাঙ্কে যখন ফিরে আসছে তখন ওইটা আবার বরফ হয়ে যাচ্ছে মাঝখানেরটা, তখন পুরোটাই একটা গোটা জিনিস হয়ে যাচ্ছে। এটাকেই বলা হয় পুনঃশীলী ভবন। এটা আমাদের মাধ্যমিকের সময় কিন্তু পরীক্ষায় আসতো, 2-3 নম্বর কিন্তু মানে এটাই থাকতো। ঠিক আছে, পুনঃশীলী ভবনটা কি জন্য হয় তাহলে, এই ধর্মটার জন্য, যেহেতু বরফ গলে গেলে আয়তনে কমে যায়, তাই জন্য প্রেসার বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়। এই ধর্মটার জন্যই বরফের পুনঃশীলী ভবন হয়। এটা একটু মাথায় রাখবে, বইতে নেই তাও আমি বলে দিলাম কারণ ইম্পর্টেন্ট জিনিস। আর একটা কি বলছে, বলছে উইথ দ্য অ্যাডিশন অফ ইম্পিউরিটি মেল্টিং পয়েন্ট অফ এ সাবস্টেন্স ডিক্রিজ। বলছে যত তুমি ইম্পিউরিটি যোগ করবে তত কি হচ্ছে, তত হচ্ছে মেল্টিং পয়েন্ট। ঠিক আছে, গলনাঙ্ক কি হবে, গলনাঙ্ক হচ্ছে তোমার ডিক্রিজ করবে, গলনাঙ্ক কমে যাবে। এখানে একটা এক্সাম্পলও দিয়েছে, এখানে এক্সাম্পলটা দিয়েছে সল্ট ইন আইস। ঠিক আছে, যদি তুমি আইস বা বরফের উপরে, ঠিক আছে, সল্ট বা নুন দাও, তাহলে কি হয়, তাহলে কিন্তু ওর গলনাঙ্ক কমে যায়। এর একটা সব থেকে বড় এক্সাম্পল দেওয়া যায়, আগেকার দিনে মানুষ দিত, এখন আর দেয় না। যেখানে শীত প্রধান দেশ, ধরো বাড়ির সামনে যে একটা রাস্তা আছে, সেই রাস্তায় ধরো ওদের বরফ জমে যায়, ওরা কি করে, ওই রাস্তায় নুন ছড়িয়ে দেয়। ঠিক আছে, ওই রাস্তায় কি হচ্ছে, রাস্তায় নুন ছড়িয়ে দেয়। নুন ছড়িয়ে দিলে কি হয়, সঙ্গে সঙ্গে জিনিসটা জল হয়ে যায়। তার কারণ কি, যখনই নুনটা ছড়িয়ে দেবে, বরফ গলে কত, গলনাঙ্ক কত, 0°। নুন ছড়িয়ে দিলেই কি হবে, নুন ছড়িয়ে দিলেই সেটা -5°C ধরো চলে এলো গলনাঙ্ক। ঠিক আছে, বাইরের টেম্পারেচার ধরো 0ই আছে কিংবা ধরো -2 আছে, কিন্তু এটা কি হবে, জল হয়ে যাবে সঙ্গে সঙ্গে যখনই নেমে গেল। তাহলে এইভাবেও কিন্তু নুনকে কাজে লাগানো হয় শীত প্রধান দেশে। নেক্সট কি, নেক্সট হচ্ছে এবার ভেপারাইজেশন, যেটাকে আমরা বাষ্পায়ন বলে থাকি। কি বলে থাকি, বাষ্পায়ন বলে থাকি, যেটাকে আমরা ভেপারাইজেশন বলবো। এবার এটা কি বলছে, দ্য প্রসেস বাই হুইচ আ সাবস্টেন্স ইজ চেঞ্জড ফ্রম লিকুইড স্টেট টু ভেপার স্টেট ইজ কল্ড ভেপারাইজেশন। ঠিক আছে, সেই পদ্ধতিটা যেখানে কি হচ্ছে, যেখানে বস্তু চেঞ্জ হচ্ছে বা পরিবর্তন হচ্ছে লিকুইড স্টেট বা তরল স্টেট থেকে কোথায়, বাষ্পীয় অবস্থায়। ঠিক আছে, এটাকেই ভেপারাইজেশন বলে। সোজা কথা, আগেরটায় আমরা কি করেছি, আগেরটায় আমরা বরফকে গরম করেছি, সেটা গলে জল হয়েছে, এবার জলটাকে গরম করবো, বাষ্প হয়ে যাবে, সেটাকে আমরা ভেপারাইজেশন বলছি। এবার ভেপারাইজেশন কি হচ্ছে, দুটো মেথডে হয়। ঠিক আছে, একটাকে বলে ইভাপোরেশন আর একটাকে বলা হয় বয়েলিং। ঠিক আছে, বয়েলিং তোমরা সবাই জানো, ধরে একদম মানে বসিয়ে দাও কেটলি বা কিছু একটা তোমার এতে, মানে গ্যাসের ওভেনে টেম্পারেচার দাও, ফুটতে শুরু করবে, ওটাই বয়েলিং। মানে একটা নির্দিষ্ট বয়েলিং কিন্তু শুরুতেই শুরু হবে না, তাই না। বয়েলিং মানে কি, বয়েলিং তুমি কেটলি বসিয়ে দিয়েছো, সঙ্গে সঙ্গে কি বয়েলিং হবে না, 100° টেম্পারেচারে যাক, একটা ফিক্সড টেম্পারেচারে রাখ, তারপর দেখো মানে একদম ভুকভুক করে ফুটছে, তাই না। ওটা হচ্ছে বয়েলিং। একটা পার্টিকুলার টেম্পারেচার অব্দি গেল, পুরোটা মিলে একদম মানে পুরো একদম নিচ থেকে উপর অব্দি যেন টকবক টকবক করে ফুটছে, তাই না। এইটা হচ্ছে বয়েলিং। ইভাপোরেশন মানে কি, ইভাপোরেশন বুঝতে গেলে তোমাকে গ্রামের পুকুর খাল দেখতে হবে। এইটা ধরো পুকুর, এইটা ধরো এরকম জল আছে, এই যে জলের যে একদম উপরের যে লেয়ারটা, ঠিক আছে, এইটাকে বলে সারফেস। এই সারফেস এরিয়া থেকে সবসময় ক্রমাগত একটা বাষ্প কিন্তু উপরে উঠে যাচ্ছে, সব পুরো সারফেস এরিয়া থেকে, টকবক টকবক করে ফুটতে হবে না, এমনি একটা বাষ্প কিন্তু উপরে চলে যাচ্ছে, সব সময় চলে যাচ্ছে। গরমকালে ওই জন্যই দেখবে গ্রামে পুকুর বলো খাল বলো জলের লেভেল নেমে যায়, তখন ওখানে বয়েলিং না হোক, ইভাপোরেশন তো হচ্ছে। বোঝা গেল, তাহলে দুই ভাবে হয়। এবার চলো ইভাপোরেশন সংজ্ঞাটা কিভাবে বলছে দেখো। ইভাপোরেশন বা যেটাকে আমরা কি বলবো, যেটাকে আমরা বলবো বাষ্পীভবন। কি বলছে, দ্য প্রসেস অফ ভেপারাইজেশন। ঠিক আছে, বলছে কি, বলছে ভেপারাইজেশন মানে বাষ্পায়ন, বাষ্পায়নের একটা প্রসেস হুইচ টেক্স প্লেস অনলি ফ্রম দ্য এক্সপোজ সারফেস। ওই এক্সপোজ সারফেস মানে ওই আমি সারফেস, উপরের সারফেসটাকে বলছি, যেটা এক্সপোজ হয়ে আছে, মানে যেটা বাইরের দিকে আছে, অফ লিকুইড, অ্যান্ড দ্যাট ইজ অ্যাট অল টেম্পারেচার ইজ কল্ড এভাপোরেশন। আমি এক্স্যাক্টলি সেটা বললাম না, যে কোনো টেম্পারেচারে হতে পারে এবং উপরে সারফেস থেকেই যেতে পারে, সেটাকেই আমরা ইভাপোরেশন বলছি। এবং এই ইভাপোরেশনের জন্য কি হয়, ইভাপোরেশন কজেস কুলিং।
আর এর জন্যই দেখবে ওই মাটির কুঁজো বা মাটির পাত্রে জল রাখলে কি হয়, জল রাখলে হচ্ছে জল ঠান্ডা থাকে। দেখো এই আর্থেন দেওয়াই আছে পট, গরমকালে ওই জন্য। এবং এটা অ্যাকচুয়ালি মেন কারণ নয়, এভাপোরেশনের থেকেও আর একটা কারণ কি, এভাপোরেশনের থেকেও একটা কারণ এখানে হচ্ছে ল্যাটেন্ট হিট। ঠিক আছে, ল্যাটেন্ট হিট আমি পড়াবো একটু পরেই, আমি ল্যাটেন্ট হিটটা পুরোটা বলে দেবো। ঠিক আছে, এই যে কুঁজোয় জল ঠান্ডা থাকা, ঠিক আছে, আমাদের গা থেকে ঘাম বেরোনো, ঠিক আছে, কুত্তা জিভ বের করে রাখে গরমকালে, তার কারণ সবটাই হচ্ছে লিন তাপ। খুব ইন্টারেস্টিং, আমি একটু পরেই আসছি। বয়েলিংটা আমি কি বললাম, এভাপোরেশন আর বয়েলিং এর মধ্যে পার্থক্য। বয়েলিং মানে হচ্ছে ডিরেক্ট হচ্ছে স্ফুটন, মানে কি, মানে ও একটা নির্দিষ্ট টেম্পারেচারে যাবে, একদম টকবক করে ফুটতে শুরু করবে। বুঝতে পারলে? এখানে কি বলছে, দ্য প্রসেস অফ ভেপারাইজেশন, ঠিক আছে, বাষ্পায়নের একটা প্রসেস যেটা কি হচ্ছে, হুইচ টেক্স প্লেস অ্যাট এ ফিক্সড টেম্পারেচার, যেটা কি হচ্ছে, যেটা একটা নির্দিষ্ট তাপমাত্রাতেই ঘটে। অ্যান্ড কি বলছে, ফ্রম হোল পার্ট, পুরো অংশটা থেকেই কিন্তু এটা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে বয়েলিং, মানে ওই কেটলিতে জল পুরোটা মিলেই ফোটে, যখন ফোটে এরকম কি হয়, পুকুরের মতো যে উপরের, পুকুরে যারা স্নান করে তারা জানে গরমকালে, এই তো গরমকাল আসছে, উপরেরটা গরম থাকে, যখনই যারা ওই ডুব সাঁতার দেয় নিচে যায় ঠান্ডা লাগে। এটা হচ্ছে ইভাপোরেশন হচ্ছে, তাই জন্য উপরেরটা শুধু গরম থাকবে, কারণ উপরেরটা থেকেই জল বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর বয়েলিং কি, বয়েলিং মানে ওই এক গামলা জল ধরো ওই বিয়ে বাড়ি রান্না হচ্ছে, ঠিক আছে, এক কড়াই তরকারি, A to Z পুরোটাই বয়েলিং। তুমি ওই নিচে গেলে ঠান্ডা পাবে না, পুরোটাই টকবক করে ফুটছে, তাই না? তাহলে টকবক করে ফুটতে গেলে কি করতে হবে, একটা হচ্ছে ফিক্সড টেম্পারেচার অব্দি যেতে হবে, আর একটা হচ্ছে হোল পার্টটা হচ্ছে তোমার ওখানে গরম হবে। এটাকেই কি বলছে, এটাকে স্ফুটন বলছে বা বয়েলিং বলছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য জেনে গেল। এইবারে কি বলছে, দ্য টেম্পারেচার অ্যাট হুইচ বয়েলিং টেক প্লেস ইজ কল্ড বয়েলিং পয়েন্ট। তাহলে যে নির্দিষ্ট টেম্পারেচারটায় এই বয়েলিংটা সম্পন্ন হয় তাকেই আমরা কি বলছি, বয়েলিং পয়েন্ট। ঠিক আছে, তাকেই আমরা বয়েলিং পয়েন্ট বলছি। যেমন জলের ক্ষেত্রে 100 ডিগ্রি টেম্পারেচারটা হচ্ছে কি, 100 ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে কি বয়েলিং পয়েন্ট। বোঝা গেল? নেক্সট কি, নেক্সট হচ্ছে কন্ডেনসেশন। কন্ডেনসেশন মানে কি, কন্ডেনসেশন মানে হচ্ছে ঘনীভবন। ঠিক আছে, ঘনীভবন হচ্ছে কন্ডেনসেশন। বলছে দ্য প্রসেস বাই হুইচ আ সাবস্টেন্স ইজ চেঞ্জ ফ্রম ভেপার স্টেট টু লিকুইড স্টেট ইজ কল কন্ডেনসেশন। ঠিক আছে, সেই পদ্ধতিটা যেটাই কি হচ্ছে, যেটাই বস্তু চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে বাষ্প অবস্থা বা ভেপার স্টেট থেকে লিকুইড বা তরল স্টেটে, তাকেই আমরা কন্ডেনসেশন বলছি বা ঘনীভবন বলছি। এর সব থেকে বড় এক্সাম্পল কি, তোমার মা যখন দেখবে ভাত রান্না করে, তখন কি ওই ভাতে দেখবে ওই যে ঢাকাটা দেওয়া থাকে না ভাতের হাঁড়ির উপরে, ওটা এরকম যখন খুলে দেখবে ওখান দিয়ে পুরো জল টোপে টোপে পড়ে। তার কারণ কি, নিচে তো গরম করছিল, বয়েলিং হচ্ছিল, বয়েলিং হয়ে কি হচ্ছিল, উপরে বাষ্প, সেই বাষ্পটা কোথায় যাচ্ছিল, বাষ্পটা যাচ্ছিল হচ্ছে সেই পাত্র, সেই ঢাকনায়, যে ঢাকার নিচে, এবং সেখানে কি হচ্ছে, সেখানে তো আর সেই টেম্পারেচারটা পাচ্ছে না 100 ডিগ্রি টেম্পারেচার, ওটা তো নিচে দেওয়া হচ্ছে, তাই জন্য ওটা কি হচ্ছে, ওটা সঙ্গে সঙ্গে কি হচ্ছে, সঙ্গে সঙ্গে আবার লিকুইডে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কন্ডেনসেশন। এইবার চলো, এখানে বলছে এই যে বয়েলিং পয়েন্ট অফ লিকুইড ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন প্রেসার। বলছে বয়েলিং পয়েন্ট অফ লিকুইড, তরলের যে বয়েলিং পয়েন্ট বা তরলের যে স্ফুটনাঙ্ক, সেটা কি হয়, সেটা হচ্ছে তোমার বেড়ে যায়। কখন বেড়ে যায়, প্রেসার বাড়ালে। এর সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে কি, প্রেসার কুকার। আমরা কি করি, আমরা প্রেসার কুকারে মাংস রান্না করি। তার কারণটা কি, তার কারণ আমরা জানি যে মোটামুটি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের জল ফুটতে শুরু করে। ঠিক আছে, এখানে কি হবে, জলটা ফুটবে। এইবারে কি হচ্ছে, মাংসটা, মুরগির মাংসটা আমার দেখা যাচ্ছে যে মোটামুটি ভাবে 30 মিনিট ধরে ফোটাতে হবে, তারপরে মাংস রান্না হবে। কিন্তু এইটা টেম্পারেচারটাকে যদি আমি কোনোভাবে বাড়িয়ে দিতে পারি, যদি এটা মোটামুটি 130 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে চাই, তাহলে কি এই 30 মিনিট লাগবে না, তখন একটু কম লাগবে, তখন হয়তো 18 মিনিট বা 20 মিনিটই আমার রান্না হয়ে যাবে, তাই না? কারণ টেম্পারেচার ধরো 100, এতক্ষণ ধরে ফোটাতে হলো, তাহলে 130 যদি আমি টেম্পারেচার নিয়ে চলে যাই, নিশ্চয়ই একটু কমে যাবে টাইম। এটা তো খুব স্বাভাবিক জিনিস, তাই না? এই শ্মশানে দেখবে, আমাদের এখানে শ্মশানে আগে একটা ছিল ইলেকট্রিক চুল্লি আর একটা ছিল কাঠের চুল্লি। ঠিক আছে, কাঠের চুল্লিতে মানুষ পুড়তে ঘন্টার পর ঘন্টা সময় লাগে, আর ইলেকট্রিক চুল্লিতে কি হয়, 45 মিনিটে একটা মানুষের দেহ শেষ। তার কারণ কি, তার কারণ ওখানে কাঠের চুল্লির টেম্পারেচার যা, ইলেকট্রিক চুল্লির টেম্পারেচার অনেক বেশি। বোঝাতে পারলাম আমি? ঠিক এখানেও তেমনি আমরা প্রেসার কুকারটা কেন ইউজ করি, যেই প্রেসার ক্রিয়েট করবে, প্রেসার যখনই ক্রিয়েট করবে তখন কি হচ্ছে, এই যে বয়েলিং পয়েন্ট, যেটা 100তেই জল ফুটতো, সেটা কি হবে, বয়েলিং পয়েন্টটা বাড়তে 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 120-র উপরে চলে যাবে, 130-এর উপরে চলে যাবে, তাহলে মাংসটা আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।
আর একটা জিনিস ভাবেও করা যায়, সেটা কি, সেটা হচ্ছে বয়লিং পয়েন্ট অফ এ লিকুইড ইনক্রিজ উইথ দ্য অ্যাডিশন অফ ইম্পিউরিটি। ঠিক আছে, যখনই কোনো ইম্পিউরিটি তরলে তুমি দিয়ে দেবে তখন কি হচ্ছে, তখনও বয়লিং পয়েন্ট বাড়বে। যার জন্য আমরা দেখবে, যখন আমি বিশেষ করে এটা করতাম ছোটবেলায়, আমার ডিম সিদ্ধ খেতে খুব ভালো লাগে, ঠিক আছে, এখনো ভালো লাগে। তাই জন্য যখনই আমি মানে ছোটবেলায় তো খেলাধুলাও করতাম, একসঙ্গে 3-4টে ডিম সিদ্ধ খেয়ে নিতাম। তখন আমি কি করতাম, ওই যখনই ডিমটা সিদ্ধ করতাম তখন ওই জলে নুন দিয়ে দিতাম। প্রথমে একটা পাত্র ছিল পার্টিকুলারলি, ওই পাত্রে একটু জল নিলাম, জল নিয়ে করতাম, জল নিয়ে আমি নুনটা দিতাম, নুনটা দিয়ে ডিম দিতাম। তখন সায়েন্স বুঝতাম না, কিন্তু জিনিসটা এটা বুঝতাম যে এই নুন দিলে, মানে মা বলতো আর কি, নুন দিয়ে করবি তাহলে তাড়াতাড়ি হয়ে যেত, গ্যাসটা কম পড়বে, তাই না? তাই জন্য জলে নুন দিলেও কিন্তু তার কি হয়, তার মানে স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট সেটা কিন্তু বেড়ে যায়, তার জন্য ডিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, সব বাস্তবে দেখবে সবাই আমরা এগুলো কাজ করি এইসব জিনিস নিয়ে, বুঝতে পারলে? তার সাথে একটু সায়েন্সটা লিঙ্ক করলেই হয়ে যায়। এইবার চলো হচ্ছে ল্যাটেন্ট হিট অর হিট অফ ট্রান্সফরমেশন। আচ্ছা, এইটা আমি আজকে একটু অন্যভাবে পড়াবো, তোমরা তো সংজ্ঞা টঙ্গা হ্যান ত্যান এইসব থেকে পড়ো, তো আমার আজকের একটু জিনিসটা বোঝো। ঠিক আছে, তোমরা কিছুদিন আগে একটা শো হতো মনে আছে ইউটিউবে, ইন্ডিয়া গট ল্যাটেন্ট, সামাই রায়না একটা শো করতো, ইন্ডিয়া গট ল্যাটেন্ট, মনে পড়ছে? সেই শোটার নাম ল্যাটেন্ট কেন? ল্যাটেন্ট মানে হচ্ছে সুপ্ত, বা আরো ভালো কথা হচ্ছে গুপ্ত। টিভিতে একটা শো তো তোমরা সবাই জানো, ইন্ডিয়া গট ট্যালেন্ট। ট্যালেন্ট মানে কি? ট্যালেন্ট সহজেই চোখে পড়ে, আচ্ছা এই ছেলেটা হেভি ট্যালেন্ট, ওই ছেলেটা হেভি ট্যালেন্ট। এই শোটার নাম ল্যাটেন্ট দিয়েছিল গেল, ল্যাটেন্ট মানে ওদের ছিল যাদের সুপ্ত ট্যালেন্ট, গুপ্ত ট্যালেন্ট, মানে যে ট্যালেন্ট আর কি সাধারণত চোখে পড়বে না, তাই না? ল্যাটেন্ট মানেই তাই, গুপ্ত। সেটা নিয়ে আজকে কথা বলবো। তোমাদের আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, আগেও আমি একবার বলেছি তাও বলছি। ধরো এই জল, এই জলটা হচ্ছে 0°C জল থাকে, হ্যাঁ থাকে। আবার 0°C বরফ থাকে, হ্যাঁ। তাহলে একটা জল আর একটা বরফ কেন? তার কারণ এই জলেতে 80 ক্যালোরি তাপ বেশি আছে, এই বরফে 80 ক্যালোরি তাপ কম আছে। আমি ক্যালোরির কথা বলছি, কিন্তু এটা বোঝা গেল? ধরো এটা 1 গ্রাম জল আর এটা 1 গ্রাম বরফ, তাহলে কি বললাম? বললাম এই বরফ জলটা জল হয়ে আছে, তার কারণ কি? তার কারণ এখানে 80 ক্যালোরি তাপ বেশি আছে। যেই তুমি এই 80 ক্যালোরি তাপটা ওখান থেকে টেনে বের করে নেবে, ওইটা কি, ওটাই বরফ হয়ে যাবে। সেম গোজ ফর হচ্ছে 100° টেম্পারেচার। ধরো 1 গ্রাম জল, আমি কথার কথা গ্রাম বলছি এখানে, ধরো 1 গ্রাম এখানে জল আছে, হ্যাঁ, আর এখানে 1 গ্রাম বাষ্প আছে। টেম্পারেচার মাপছো, এটাও 100°C, এটাও 100°C হতেই পারে। 100°C জল ফোটে, আবার সেই বাষ্পও হয়ে যায়, তাহলে সেটাও 100°C হতেই পারে। তাহলে একটা লিকুইড আকারে আছে আর একটা বাষ্প আকারে কি করে আছে, গ্যাস আকারে কি করে আছে? তার কারণ এই জলেতে 512 ক্যালোরি তাপ কম আছে, আর এই ভেপারে 512 ক্যালোরি তাপ বেশি আছে। এই দুটোই মনে রাখতে হয়। এখান থেকেই ল্যাটেন্ট হিটের ধারণাটা আসে, বা লিন তাপের ধারণাটা আসে। বোঝা গেছে? ল্যাটেন্ট হিট মানে লিন তাপ, ছোটবেলা তোমরা যেটা পড়ো। তাহলে কি বললাম? দুটো জিনিসই শুধু মনে রাখবে, একটা বরফের টুকরো 1 গ্রাম, আর হচ্ছে জল। এটার সঙ্গে এটার পার্থক্য কি? দুটোই 0° টেম্পারেচারে আছে। তাহলে এটা বরফ কেন, এটা জল কেন? কারণ জলেতে 80 ক্যালোরি তাপ বেশি আছে, বরফে 80 ক্যালোরি তাপ কম আছে। সিমিলার গোজ ফর বাষ্প আর হচ্ছে জল। 100° টেম্পারেচার, একটা জল হয়ে আছে, লিকুইড হয়ে আছে, আর একটা বাষ্প হয়ে আছে। যে বাষ্প হয়ে আছে তার 512 ক্যালোরি তাপ তার মধ্যে বেশি আছে, আর জলেতে 512 ক্যালোরি তাপ তার মধ্যে কম আছে। এই জন্যই একটা প্রশ্ন আসে দেখবে, 100° টেম্পারেচারের জলের থেকে 100° টেম্পারেচারের বাষ্প কেন বেশি গরম লাগে? তার কারণ ওর মধ্যে ওই 512 ল্যাটেন্ট হিট ওর মধ্যে এক্সট্রা আছে। ওই জন্য দেখবে জল তাও তো তুমি একটুখানি সহ্য করে নিতে পারবে, হাত দিতে পারবে। তোমার মধ্যে যদি ওই বাষ্পর যখন ওই ভেপারটা আসে গরমকালে, মানে ওই যখন রান্না হয় ওই যে ভেপারটা আসে, ওইটা নেওয়া যায় না। তার কারণ ওখানে ওই ল্যাটেন্ট হিট এক্সট্রা আছে 512 ক্যালোরি। তাহলে এই 80 ক্যালোরি আর 512 ক্যালোরি এই দুটোই মনে রাখবে, তাহলে এই দুটো দিয়ে, এই দুটো ছাড়া এক্সট্রা কিছু আর আসে না। এইবার চলো সংজ্ঞাটা পড়ে নি। সংজ্ঞা পড়ার আগে আরেকটা জিনিস আমি তোমাদের বলি, তাহলে খেয়াল করছো এই যে এক্সট্রা যে হিটটা, ল্যাটেন্ট হিট যেটা বলছি, এই ল্যাটেন্ট হিটটা বের করে নিলি দেখো অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে না? এই জায়গাটা দেখো, 0°C, ভেরি গুড।
জল অবস্থায় আছে, ভেরি গুড, 80 ক্যালোরির তাপ টেনে নেবো, সেটাই বরফ হয়ে যাবে। আবার এখানেও তাই, ভেপার 100 ডিগ্রি টেম্পারেচারে, ভেরি গুড, এটাও লিকুইড 100 ডিগ্রি টেম্পারেচারে, ভেরি গুড, কিন্তু এখান থেকে 512 ক্যালোরি টেনে নেব, সেটাই জল হয়ে যাবে। তাহলে ভালো করে খেয়াল করো, এই যে ক্যালোরি, এক্সট্রা যে ক্যালোরি, যেটাকে লিনতাপ বলছি, এটাকেই কি বলছে, এটাই হচ্ছে ট্রান্সফার করছে একটা অবস্থা থেকে আর একটা অবস্থা। ওই জন্যই এখানে হেডলাইনটাও দেখো, হিট অফ ট্রান্সফরমেশন, পরিবর্তনের তাপ বলা হচ্ছে এই লিনতাপকে। সংজ্ঞাতেই সব আছে। কি বলছে দেখো, দ্য অ্যামাউন্ট অফ হিট required to change the state of unit mass of substance at constant temperature is called latent heat। মানে অ্যামাউন্ট অফ হিট, হিট যদি কিউ ধরি, তাহলে এই ধরো কিউ অ্যামাউন্টের হিট কি হবে, যে চেঞ্জ করছে, কি চেঞ্জ করছে, স্টেট অফ ইউনিট মাস, মানে কি এক মাস বা ইউনিট মাস বস্তুর অবস্থা চেঞ্জ করছে, তাকেই কি বলছে, তাকেই ল্যাটেন্ট হিট। তাহলে আমি বলতে পারি কিউ বাই এম ইকুয়াল টু ল্যাটেন্ট হিট। তাহলে এখান থেকে আমি কিউ ইকুয়াল টু কি লিখতে পারি, কিউ ইকুয়াল টু এম এল লিখতে পারি, এটাকে ক্রস গুণ করে দিলে। তাহলে এটাই হচ্ছে ল্যাটেন্ট হিটের, দেখো অঙ্কের দিক থেকে ডেফিনেশন। আমি এই জন্য বারবার দেখবে এখানে 1 গ্রাম 1 গ্রাম, এখানে 1 গ্রাম 1 গ্রাম, এই কথাগুলো লিখছিলাম, তখন কেন বুঝতে পারলে এবারে? আমার তো বলার কোনো দরকার ছিল না। তার কারণ কি, এই হিসাবটা পুরো হয় কি 1 গ্রামেতে বা ইউনিট মাসেতে, তাই জন্যই আমি ওখানে ইউনিট মাস কথাটা বারবার ঢুকাচ্ছিলাম, বা 1 গ্রাম 1 গ্রাম করে কথাটা বারবার ঢুকাচ্ছিলাম। বোঝা গেল? তাহলে বাংলায় বললে কি বলবো, বাংলায় বলবো যে তাপ একক ভরের কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় তাকেই বলে লিনতাপ। ঠিক আছে, আরেকবার শোনো, যে তাপ একক ভরের কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় তাকেই বলে লিনতাপ। ঠিক আছে, ওইটাই এখানে এইভাবে লিখেছে। কি বলছে, ইফ কিউ হিট ইজ রিকোয়ার, যদি কিউ তাপ প্রয়োজন হয় কি করতে, টু চেঞ্জ দ্য স্টেট অফ সাবস্টেন্স, পদার্থের অবস্থার পরিবর্তন করতে যদি প্রয়োজন হয়, অফ মাস এম, এম মাসের বা এম ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে যদি কিউ তাপ লাগে, এবং সেটা কি হবে, সেটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে হবে, মানে তাপমাত্রা বা উষ্ণতা কিন্তু একই থাকবে, এবং যদি ল্যাটেন্ট হিটকে আমরা এল দিয়ে প্রকাশ করি, তাহলে কি হচ্ছে, কিউ ইকুয়াল টু এম এল। ঠিক আছে, এবং এই কনস্ট্যান্ট টেম্পারেচারটা তোমরা নিজেরাই তো জানো, এখানে 0 ডিগ্রি টেম্পারেচার ছিল, যাই হয়ে যাক না কেন পুরো সিস্টেমটা আমি 0 ডিগ্রির মধ্যেই করেছি, ওটাকেই কনস্ট্যান্ট বলছে। এখানে 100 ডিগ্রির মধ্যে করেছি, ওটাকেই কনস্ট্যান্ট বলছে। মানে আমি টেম্পারেচারটা পাল্টালাম না, 0 ছিল 0ই আছে, মানে কনস্ট্যান্ট টেম্পারেচার আছে, কিন্তু জল থেকে বরফ বানিয়ে দিলাম ল্যাটেন্ট হিট টেনে নিয়ে। ওদিকেও দেখো 100 ডিগ্রি টেম্পারেচারই আছে, কিন্তু আমি কি করলাম, জলকে আমি বাষ্প করে দিলাম, টেম্পারেচার বাড়ালাম না, কি করলাম, 512 ল্যাটেন্ট হিট যোগ করে দিলাম। যাই হোক, এইবার এই ল্যাটেন্ট হিটের কি হচ্ছে, ল্যাটেন্ট হিটের হচ্ছে তোমার মানে ইউনিট বা একক পরীক্ষায় খুব আসে। সেটা দেখো, ল্যাটেন্ট হিট মানে তুমি কি জানলে, ল্যাটেন্ট হিট মানে এক্ষুনি তো তুমি জানলে, ল্যাটেন্ট হিট মানে কিউ বাই এম, তাই না? কিউ বাই এম মানে ল্যাটেন্ট হিট। তাহলে কিউ মানে কি, কিউ মানে হচ্ছে তোমার এসআই ইউনিট হয়, তাহলে কিউ মানে কি, তাপের এসআই একক কি, জুল, আর এম ভরের এসআই একক কি, কিলোগ্রাম, তাহলে জুল পার কিলোগ্রাম হয়ে গেল এর একক। আর সিজিএস এ কি হচ্ছে, সিজিএস এ কিউ এর একক কি, ক্যালোরি, আর ভরের একক কি, গ্রাম, তাহলে ক্যালোরি পার গ্রাম হয়ে গেল ল্যাটেন্ট হিটের সিজিএস ইউনিট। বলছে এনি মেটেরিয়াল হ্যাজ 2 টাইপ অফ ল্যাটেন্ট হিট, বলছে যে কোনো মেটেরিয়ালের দু রকম লিনতাপ থাকে, সেগুলো কি কি, আমি সেগুলো তোমাদের সবটা বলে দিয়েছি। কি বলছে, ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ঠিক আছে, গলনের ল্যাটেন্ট হিট, এটা কি বলছে, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি, এটা হচ্ছে একটা হিট এনার্জি required to convert the unit mass of substance from solid state to liquid state at its melting point. It is also the amount of heat released by the unit mass of liquid when change into solid at its freezing point. আমি তোমাদের এক্ষুনি বললাম না, একটা কি ছিল, একটা সলিড থেকে লিকুইড এনেছিলাম বরফটাকে, আবার উল্টো দিক থেকে এনেছিলাম, মনে পড়ছে? বরফ ছিল, আচ্ছা চলো আরেকবার করে দিই, বরফ ছিল, লিকুইডে আসছে, পুরো সিস্টেমটা কত, পুরো সিস্টেমটা হচ্ছে পুরো সিস্টেমটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে কি হচ্ছে, এটা ল্যাটেন্ট হিট যোগ করে দাও 80, আর এখান থেকে কমিয়ে দাও 80, যোগ করলেই কি হবে, জল হয়ে যাবে, আর এখান থেকে কমিয়ে দিলেই কি হবে, বরফ হয়ে যাবে। এই জিনিসটাই তো আমি এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম।
সুতরাং এইটা আর আলাদা করে পড়ার কোনো দরকার নেই, ওই আগেরটা থেকে এটা একটু রিলেট করে নেবে, হয়ে যাবে। সেম দেখো এখানেও ভেপারাইজেশনের ক্ষেত্রেও তাই। আমি কি বলেছিলাম, পুরো সিস্টেমটা আমি ধরেছিলাম 100 ডিগ্রি টেম্পারেচারে আছে, ঠিক আছে। এবার এখানে একটা লিকুইড আছে, আর এখানে কি হচ্ছে, এখানে লিকুইড আছে, আর এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে ভেপার আছে। আমি কি বলেছিলাম, 100 ডিগ্রি টেম্পারেচার যেমন আছে তেমন থাক, এটার সঙ্গে কত দিয়ে দাও, 512 ক্যালোরি ল্যাটেন্ট হিট যোগ করে দাও, ওটা ভেপার হয়ে যাবে। 512 ক্যালোরি ল্যাটেন্ট হিট এখান থেকে বের করে নাও, ওটা কি হয়ে যাবে, ওটা লিকুইড হয়ে যাবে। আমি এক্ষুনি সেটাই বললাম, দেখো সেইটাই বলেছে। 80, 512 কিংবা 540 যে কোনো অপশনে থাকে, অপশনে 512 থাকে, ঠিক আছে। ছোটবেলায় দেখবে 512 লেখা থাকতো, আমি ওই জন্যই 512 বলতে বলতে যাচ্ছি বারবার, কিন্তু অপশনে যদি 540 থাকে তাহলে সেটাও মারবে, বোঝা গেল। আর এইটাই মনে রাখবে, এইটা কিন্তু পরীক্ষায় সেইভাবেও আসে না, তো এটা একটু রিডিং পড়ে নেবে, ব্যাপারটা একই, যেটা আমি এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম। নেক্সট কি, নেক্সট হচ্ছে সাবলিমেশন। সাবলিমেশন মানে কি, সাবলিমেশন মানে হচ্ছে, সাবলিমেশন ইজ দ্য প্রসেস অফ কনভার্সন অফ এ সলিড ডিরেক্টলি ইনটু দ্য ভেপার। মানে সলিড থেকে ডিরেক্ট ভেপার। তুমি এতক্ষণ কি করছিলে, এতক্ষণ বরফ নিচ্ছিলে, বরফটা ছিল সলিড, ঠিক আছে। সেখান থেকে তুমি গরম করেছিলে, সেটা কি হচ্ছে, সেটা হয়ে গেছিল লিকুইড, সেখান থেকে হয়ে গেছিল ভেপার। এবার বলছেন না, এই বরফটা ডিরেক্ট হয়ে যাবে তোমার ভেপার, কিভাবে, এটা কি বলে সাবলিমেশন। মাঝখানে তরলটায় আসবেই না, কিন্তু সেটা বরফ টরফে হয় না, সেটা কিসে হয়, সেটা ন্যাপথলিনে হয়, সেটা হয় কর্পূরে হয়। তাহলে এক্সাম্পল গুলো মনে রাখবে, ন্যাপথলিন, কর্পূর, এগুলো কি হয়, এগুলো হয় সাবলিমেশন। এবার এই সাবলিমেশনটা কেন হয়, সাবলিমেশন তখনই হয় যখন বয়েলিং পয়েন্ট ইজ লেস দ্যান মেল্টিং পয়েন্ট, ঠিক আছে। মানে ভাবো, ওর বয়েলিং পয়েন্ট হচ্ছে লেস দ্যান মেল্টিং পয়েন্ট, মানে মানুষ কি হয়, প্রথমে মেল্টিং পয়েন্ট হয়, গলে, তারপরে বয়েলিং পয়েন্টে যায়, উড়ে যায়। ওদের কি হচ্ছে, ওদের বয়েলিং পয়েন্টেই আগে চলে আসে, মানে তুমি গরম করলে প্রথমেই বয়েলিং পয়েন্টে চলে গেল, তাহলে প্রথমেই উড়ে চলে গেল, ও মেল্টিং পয়েন্টে যাওয়ার জায়গাই পেল না। এবং কোথায় দেখা যায়, বলছে ক্যাম্ফর, ক্যাম্ফর মানে হচ্ছে কর্পূর, আইস ইন ভ্যাকিউম, ঠিক আছে। ভ্যাকিউমের মধ্যে কি হচ্ছে, বরফ হচ্ছে সেই একই রকম দেখায়, ঠিক আছে, মানে সাবলিমেশনের ধর্ম দেখায়। আচ্ছা নেক্সট কি, আচ্ছা এই দুটো আমি অলরেডি বলে দিলাম, মানে আগের লাইনটাই আবার লেখা হয়ে গেছে, যাই হোক। নেক্সট কি, নেক্সট হচ্ছে হোর ফ্রস্ট, ঠিক আছে। হোর ফ্রস্ট এটা কি বলছে, বলছে এটা হচ্ছে রিভার্স প্রসেস অফ সাবলিমেশন, ঠিক আছে। মানে সাবলিমেশন কি ছিল, সাবলিমেশন ছিল কঠিন থেকে ডিরেক্ট গ্যাস হয়ে যাচ্ছিল, এটা কি হবে, এটা গ্যাস থেকে ডিরেক্ট কঠিন হয়ে যাবে, সেটাই বলেছে, ভেপার থেকে ডিরেক্ট সলিড হয়ে যাচ্ছে। এইবার এখানে কি বলছে, স্ট্রিম প্রডিউসেস মোর সিভিয়ার বার্ন দেন ওয়াটার অ্যাট দ্য সেম টেম্পারেচার। বাষ্প কি করছে, বাষ্প আরো বেশি পুড়িয়ে দেয় সিভিয়ার বার্ন জলের থেকে একই টেম্পারেচারের। কেন, আমি তোমাদের বলেছিলাম, তার কারণ ওখানে একটা ইন্টারনাল এনার্জি কাজ করছে, সেটা কি, সেটাই হচ্ছে ল্যাটেন্ট হিট, যেটা লুকিয়ে আছে ওর ভিতরে। আমি তোমাদের আগেই বললাম, 100 ডিগ্রি টেম্পারেচারের জল আর 100 ডিগ্রি টেম্পারেচারের বাষ্প, এর মধ্যে ল্যাটেন্ট হিট লুকিয়ে আছে কোথায়, বাষ্পে। 512 ক্যালোরি প্রতি ইউনিট মাসে লুকিয়ে আছে ওখানে, তাই জন্যই ও বেশি ডেঞ্জারাস। নেক্সট কি, নেক্সট হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। আচ্ছা হিউমিডিটি মানে কি, বাতাসের আর্দ্রতা। এই হিউমিডিটি বেড়ে গেলে কি হয়, আমাদের খুব অস্বস্তি হয়, তাই না। আমার ঠাকুমা বলতো পচা ভাদ্দর, ঠিক আছে, ভাদ্দর মাস মানে ভাদ্র মাস, পচা ভাদ্দর কেন, ওই মাসে গা হাত পা প্যাচ প্যাচ করে, খুব গরম লাগে, অস্বস্তি লাগে, তাই জন্য ওটা পচা ভাদ্দর বলতো, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি হিউমিডিটি বেশি থাকতো। কেন হিউমিডিটি বেশি থাকলে এইরকম হয়, তার কারণ কি, বাতাসে জলের পরিমাণ বেশি হয়ে যায় বর্ষাকালের পরে, তো ওই টাইমটায় বাতাসে জলের পরিমাণ সবসময় বেশি। সবসময় জলের পরিমাণ বেশি থাকলে কি হয়, তোমার গায়ে যে ঘামটা আসছে, সেই ঘামটা পরিবেশে যাওয়ার জন্য সেই অনুকূল পরিবেশটা পাচ্ছে না, তাই জন্যই তোমার কষ্ট হচ্ছে। সেটাকেই আমি লিন তাপ দিয়ে ব্যাখ্যা করব, ঠিক আছে। তো জিনিসটা কি, আচ্ছা এর ডেফিনেশনটা বলার আগে আমি একটা জিনিস বলি, যেটার জন্য তোমার বুঝতে খুব সহজ হবে। ধরো এটা একটা স্পঞ্জ, এটা একটা স্পঞ্জ, এই স্পঞ্জে জল ধরে, ঠিক আছে, এই স্পঞ্জে জল ধরে তুমি জানো, কিন্তু মোটামুটি স্পঞ্জে যদি তুমি জলে পুরো চুবিয়ে দাও, তাহলে কি বলবে, পুরো একদম ধরো একটা মানে বালতিতে পুরো চুবিয়ে দিলে, স্পঞ্জটা পুরো দেখবে একদম স্যাচুরেটেড হয়ে যাবে, মানে সম্পৃক্ত হয়ে যাবে, ঠিক আছে, পুরো জল ভরে যাবে, ঠিক আছে, এই পুরো জল ভরে যাবে, ঠিক আছে, স্পঞ্জটা পুরো স্যাচুরেটেড হয়ে গেছে, টসটসে হয়ে গেছে, তাই না, ঠিক আছে। আর কি, আর স্পঞ্জটা নর্মালি তুমি দেখবে এক জায়গায় রেখে দিয়েছো, বর্ষাকালে, বর্ষাকালে স্পঞ্জটা এক জায়গায় রেখে দিয়েছো, তাও দেখবে ও একটু ভিজে ভিজে, ও কিছুটা জল টেনে ওর মধ্যে রেখে দিয়েছে। এই যতটা জল আছে ওর মধ্যে, আর ও টোটাল যতটা জল নিতে পারে, এই দুটোর অনুপাতকেই কি বলা হয়,
এই দুটোর অনুপাতকেই বলা হচ্ছে হিউমিডিটি। এইবারে কি হচ্ছে, এইবারে তুমি এই যে স্পঞ্জটাকে ধরে নাও আমাদের এই আবহাওয়া, মানে আমাদের এই পরিবেশ, আমাদের পরিবেশে যতটা জল আছে আর পরিবেশ টোটাল যতটা জল নিজের মধ্যে মানে নিতে পারে, তাদের অনুপাতকে কি বলা হয়, তাদের অনুপাতকে বলা হয় রিলেটিভ হিউমিডিটি। এইবার তুমি নিজে বলো, গরমকালে এই জলের পরিমাণ কম থাকবে আর বর্ষাকালে প্রচুর থাকবে, তাহলে গরমকালে জলের পরিমাণ কম থাকলে আমরা কি বলি, হিউমিডিটি কমে যাচ্ছে, আর বর্ষাকালে প্রচুর থাকলে আমরা কি বলবো, হিউমিডিটি বেড়ে যাচ্ছে। সেটাই এখানে বলেছে। রিলেটিভ হিউমিডিটি ইজ ডিফাইন্ড as the ratio of amount of water vapor present in the given volume of atmosphere to the amount of water vapor required to saturate the same volume at same temperature, তাকেই বলছে রিলেটিভ হিউমিডিটি। দেখো আমি যেটা বললাম সেটাই বলেছে, অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার যতটা আছে পরিবেশের মধ্যে অ্যাটমসফিয়ারে, এবং যতটা অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার দরকার আছে পুরো ওই পরিবেশটাকে, ঠিক আছে, একদম স্যাচুরেটেড বা সম্পৃক্ত করে দেওয়ার জন্য, তাদের অনুপাতকেই কি বলছে, তাদের অনুপাতকেই বলছে রিলেটিভ হিউমিডিটি। এবং এখানেও দেখবে টেম্পারেচারটার কিন্তু কোনো পরিবর্তন হয় না, সবসময় কনস্ট্যান্ট টেম্পারেচারে থাকবে এবং কনস্ট্যান্ট ভলিউমে থাকবে। যাই হোক, বলছে দ্য রেশিও অফ ইট মাল্টিপল বাই 100। আমি তোমাদের যখন অঙ্ক করাই তখন আমি বলেছি যে কোনো রেশিও বা ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলে তখন আমরা কি পাই, তখন আমরা পার্সেন্টেজ পাই। যে কোনো ভগ্নাংশকে তুমি নিজেই দেখো না, এই ধরো হাফ, ঠিক আছে, এই হাফটাকে তুমি 100 দিয়ে গুণ করো, তখন দেখো 50% গেল, হাফ মানেই তো 50%। যে কোনো ভগ্নাংশকে তুমি 100 দিয়ে গুণ করলে সেটাই পার্সেন্টেজ পেয়ে যাবে। এখানেও তাই, ওই রেশিওটাকে বা ভগ্নাংশটাকে কি করছে, 100 দিয়ে গুণ করছে, তখন কি হচ্ছে, পার্সেন্টেজ পেয়ে যাচ্ছে, হিউমিডিটি পার্সেন্টেজ। আর এই রিলেটিভ হিউমিডিটি মাপা হয় হাইগ্রোমিটারে, ঠিক আছে, হাইগ্রোমিটারে মাপা হয় রিলেটিভ হিউমিডিটি, মানে হিউমিডিটি বা আর্দ্রতা মাপা হয় কিসে, হাইগ্রোমিটারে। তোমরা আমাকে বলবে হাইড্রোমিটারে কি মাপা হয়, সেটা আমাকে কমেন্ট বক্সে মানে আমাকে কমেন্ট বক্সে জানাবে, কিন্তু হাইগ্রোমিটারে হচ্ছে হিউমিডিটি মাপা হয়। এবার রিলেটিভ হিউমিডিটি কি হচ্ছে, ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার। যত টেম্পারেচার বাড়বে হিউমিডিটি বাড়বে। কেন, যত টেম্পারেচার বাড়বে পুকুর খাল থেকে ওই তোমাদের এক্ষুনি বললাম ভেপারাইজেশন হবে, ইভাপোরেশন হবে, তাই না? ইভাপোরেশন যত বেশি হবে তত কি হবে, বাতাসে বাতাসে বাষ্পর পরিমাণ বেড়ে যাবে, মানে বাতাসে জলের পরিমাণ বেড়ে যাবে। বাতাসে জলের পরিমাণ বেড়ে গেলেই কি হবে, বাতাসে জলের পরিমাণ বেড়ে গেলেই তোমার রিলেটিভ হিউমিডিটি বাড়তে থাকবে বা হিউমিডিটি বা আর্দ্রতা বাড়তে থাকবে। ঠিক আছে, এই লিন তাপ নিয়ে আমি কয়েকটা কথা বলে দিচ্ছি, এর সাথে এটা বলে দেবে, এইবারে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, মাটির কুঁজো, মাটির কুঁজোতে কেন জল রাখা হয়, তার কারণ মাটির কুঁজো যখন থাকে না, ওই যে মাটির কুঁজো আছে না, মাটির কুঁজোয় ছোট 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 ফুটো থাকে, ঠিক আছে, মাটির কুঁজোয় তোমরা দেখতে পাও না, কিন্তু মাটির কুঁজোয় ওই যে বলে না যে ওই তোমাদের যখন ক্যাপিলারি অ্যাকশন পড়েছিলাম তখন আমি বলেছিলাম যে মাটির কুঁজোর মধ্যে কিন্তু আমরা চোখ খালি চোখে দেখতে পাবো না, কিন্তু ছোট ছোট ছিদ্র, মানে ছোট্ট ছোট্ট একদম ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে, যেখান দিয়ে কিন্তু ক্রমাগত কিন্তু জল বাইরের দিকে আসতে থাকে। ঠিক আছে, ওই জন্যই মাটির কুঁজোর বাইরে হাত দিলে দেখবে সবসময় জল দেখবে একটা চপচপ করছে, তাই না? মাটির কুঁজোর বাইরে হাত দিয়ে দেখবে জল দেখবে একটা মানে একটা জলা জলা ব্যাপার থাকে। কোথা থেকে আসছে জলটা, ভিতর থেকেই বাইরের দিকে আসছে। এবার যখনই বাইরের দিকে আসছে, বাইরের দিকে যেই ওইভাবে এলো, এবার গরমকালে কি হচ্ছে, গরমকালে বাইরে টেম্পারেচার বেশি, গরমকালে বাইরে টেম্পারেচার বেশি। এইবারে কি হচ্ছে, যেই বাইরে টেম্পারেচার বেশি, ওই যে বাইরের যে জলটাও চলে এলো, যে ওই বিন্দু বিন্দু জল চলে এলো, তারা কি করে বলতো, তারা ল্যাটেন হিটটা জোগাড় করতে হবে। তো ওকে তোমাদের এক্ষুনি পড়ালাম, লিন তাপ যদি না ও টেনে জোগাড় করতে পারে তাহলে ও বাষ্প হতে পারবে না, ঠিক আছে, ও ইভাপোরেট করতে পারবে না। তাহলে লিন তাপ কোথা থেকে জোগাড় করবে, ও লিন তাপ ওই কুঁজোর ভিতরের জল থেকে লিন তাপ টেনে বার করে নেয়। যেই কুঁজোর ভিতরের জল থেকে লিন তাপ টেনে বার করে নিল, এ নিজের প্রয়োজন লিন তাপ পেয়ে গেল, এ উড়ে চলে গেল বাইরে থেকে। এবার কুঁজোর ভিতরের জল থেকে তো তাপটাও টেনে বের করে নিল, তাহলে কি হলো, এটা ঠান্ডা হয়ে গেল। তাহলে কুঁজোর ভিতরের জল এইভাবেই ঠান্ডা থাকে, 1 নম্বর। 2 নম্বর কি হচ্ছে, যেই ও চলে গেল নেক্সট জল চলে যাচ্ছে ওখানে বাইরে। এইভাবেই কিন্তু দিনের পর দিন ব্যাপারটা হতে থাকে। ওই জন্য কুঁজোতে জল রেখে দেবে গরমকালে, 4-5 দিন পরে বাড়িতে এসে দেখবে জল কমে গেছে। তার কারণ কি, ওইভাবে জল আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আর যখনই ওই জল বেরোচ্ছে কি হচ্ছে, ল্যাটেন হিট ভিতর থেকে নিচ্ছে, তাই জন্য ভিতরটা ঠান্ডা রাখছে। এবার চলো মানুষের এক্সাম্পলে। মানুষের কি হয়, মানুষের আমাদের এই লোমগুলো আছে না, লোমের নিচে নিচে কূপ আছে, এখান থেকে কি হচ্ছে, এখান থেকে ঘাম বেরোচ্ছে, ঘামটা কি হচ্ছে, তরল। এই তরলটা যদি বাষ্প হতে যায় কি লাগবে,
এক্সট্রা করে লিনতাপ লাগবে বা ল্যাটেন্ট হিট লাগবে। এই ল্যাটেন্ট হিটটা কোত্থেকে জোগাড় করবে? ও ভিতর থেকে টেনে বার করবে। যেই ভিতর থেকে টেনে বার করবে, ভিতর থেকে ল্যাটেন্ট হিট তো, তাপ তো টেনে বার করে নিচ্ছে। তো যখনই বার করে নিচ্ছে তখন কি হচ্ছে? এ তো বাষ্প হয়ে যাচ্ছে, যে ঘামটা আসছে সে তো বাষ্প হয়ে যাচ্ছে, কিন্তু ভিতর থেকে যখনই তাপটা বের করে নিচ্ছে তখন ভিতরে কি হচ্ছে? ভিতরটা কি হচ্ছে? ভিতরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন আমাদের শরীর একটু ঠান্ডা লাগছে, তাই না? ওই জন্যই ঘাম বেরোনোর প্রয়োজন আছে। যে সমস্ত মানুষের কিন্তু এই লোমকূপ নেই তারা গরমকালে খুব কষ্ট পায়। কুকুরের তো লোমকূপ নেই, ওই জন্যই সারাক্ষণ বেচারাগুলো জিভ বের করে থাকে। তার কারণটা কি? ওর তো লোমকূপ নেই, ও বেচারা গরমকালে ওই 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 শান্তিটা ও পায় না, কষ্ট বেশি হয়। ওরা তাই জন্য কি করে থাকে? ওরা জিভ বের করে থাকে, ওই জিভে লালা টালা আসে। এবার ওই লালা তরল অবস্থা আছে, ওটা বাষ্প হতে গেলে কি লাগবে? লিনতাপ লাগবে। লিনতাপটা কোথা থেকে নেবে? ভিতর থেকে নেবে, ভিতরের তাপ কমবে, তখন ওদের একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হলেও হতে পারে। ঠিক আছে, কুকুর কিন্তু অনেক বেশি কষ্ট পায় ওই জন্য। এবারে আমার ঠাম্মা পচা ভাদ্দর কেন বলে? আমার ঠাম্মা পচা ভাদ্দর এই জন্য বলে যে ওই গরমকালে এরকম ভাবে মানে প্রচন্ড গরম হচ্ছে, এই ভাদ্র মাসে কি হচ্ছে? এমনি প্রচন্ড গরম, তারপরে বর্ষাকালেরও শেষ, টেম্পারেচারও বেশি, বাতাসে হিউমিডিটি বেশি। এবার বাতাসে হিউমিডিটি বেশি হয়ে গেলে কি হচ্ছে? বাতাসে হিউমিডিটি বেশি হয়ে গেলে বাতাসে জল বেড়ে গেছে। এবার তোমার শরীরে যত ঘাম হচ্ছে তারা তো আর জলে মানে তারা তো আর বাষ্পে কনভার্ট হতে পারছে না, কারণ বাতাসে অলরেডি জলের পরিমাণ বেশি, বাতাসে অলরেডি বাষ্প ভর্তি, তোমার শরীর থেকে সেই বাষ্পটা আর ওখানে যেতে পারছে না, তখন ঘামটা ঘামের মতোই থেকে যাচ্ছে। ওই জন্য দেখবে ভাদ্র মাস ওই বর্ষাকালের পরে খুব কষ্ট হয়, খালি ওই ঘাম শুকোতে চায় না। তার কারণটা কি? বাতাস নিচ্ছে না, বাতাস তো এমনি স্যাচুরেটেড টাইপের হয়ে আছে, ওই ঘাম আর শুকোতে চাইছে না। এইবার তোমার সারাক্ষণ কষ্ট হচ্ছে, গা জ্বালা জ্বালা ব্যাপার দিচ্ছে, এসি না হলে কোনো শান্তিই হচ্ছে না। বোঝা গেল? এবার আমার ঠাকুমা বলছে পচা ভাদ্র খুব অসুস্থি হচ্ছে, বুঝতে পারলে? এটাই হচ্ছে পচা ভাদ্র। বোঝা গেল? নেক্সট কি? নেক্সট দেখো এয়ার কন্ডিশন। এইবারে হচ্ছে এয়ার কন্ডিশন। ব্যাপারটা হচ্ছে আমরা ফ্যান থাকতে, এত সুন্দর সুন্দর ফ্যান, উষা, ঠিক আছে, হ্যাভেলসের ফ্যান আছে কি, যাই হোক, তো এত ফ্যান থাকতে আমরা এসি কেন লাগানোর চেষ্টা করি? তার কারণ হচ্ছে ফ্যান কি করে? ফ্যান শুধুমাত্র স্পিড অফ এয়ার, এই বাতাসের স্পিডটাকে বাড়িয়ে দেয়, আর কোনো কাজ করে না। কিন্তু আমরা যদি খুব হেলদি এবং ফেভারেবল যদি অ্যাটমসফিয়ার চাই, তাহলে তিনটে কন্ডিশন লাগে। একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে হিউমিডিটি, আর একটা হচ্ছে স্পিড অফ এয়ার। বুঝতে পারলে? ফ্যান শুধু এই কাজটা করে, স্পিড অফ এয়ারটা ও বাড়ায়। কিন্তু এসি কি করে? এসি টেম্পারেচারটাও কমায়। ধরো বাইরে এখন 30 ডিগ্রি বা 35 ডিগ্রি টেম্পারেচার, আমি এসি চালিয়ে রেখেছি, এখন 24 করে রেখেছি, তাহলে টেম্পারেচার কমিয়ে রেখেছে। যেটা ফ্যান কি টেম্পারেচার কমাতে পারে? পারে না, 1 নম্বর। 2 নম্বর, হিউমিডিটি। এসি দেখেছো বাইরে থেকে সবসময় জল ফেলে দেয়, দেখবে এসির একটা থেকে বাইরে থেকে জল বেরোচ্ছে কেন? এই যে হিউমিডিটি, ঘরে যে প্রচুর যে মানে হিউমিডিটি যখন বেড়ে যায়, হিউমিডিটি বেড়ে যাওয়া মানে কি? বাতাসে জলের পরিমাণ বেড়ে যাওয়া। এসি কি করে? সেইটাকেও টেনে কিন্তু বাইরে ফেলে দেয়। এই তিনটে কাজই এসি করে বলে এসি অনেক বেশি কমফোর্টেবল। তো এই হচ্ছে মোটামুটি বিষয়বস্তু। এইবার শেষে এটা বুঝতে পারলে যে আমার ঠাকুমা কেন ওই পচা ভাদ্দর বলতো, আর আমরা এসিতে গেলে কেন পচা ভাদ্দর ভালো ভাদ্দর হয়ে যায়, তার কারণ এই কন্ডিশন। যাই হোক, আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? বাকি যেটুকু আছে সেটুকু আমি পরের দিন করিয়ে দেবো, ঠিক আছে? তারপরে লাইট চ্যাপ্টার আছে, আমি লাইট চ্যাপ্টার শুরু করবো, ঠিক আছে? একটু দেরি হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ভিডিওগুলো খুব কম দেখে লোকজন, সত্যি কথা বলতে। আমি অনেকে তোমরা বলো যে একটু ভিডিওগুলো একটু ফ্রিকোয়েন্টলি দিতে, কিন্তু ভিডিও এত কম লোক দেখে, তো আমি বুঝতেই পারি না যে কেউ দেখে কি আদেও। লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম মাত্র 70 জন দেখেছে, তো এত খেটে খুঁটে এক্সাম্পল দিয়ে একটু মুশকিল হয়। যাই হোক, তবু আমি করব। তো তোমরা যারা দেখো তারা একটু পারলে শেয়ার টেয়ার করো বন্ধু বান্ধবের মধ্যে, যাতে একটু সবাই দেখে। তো যাই হোক, দেখা হয় পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।